আসসালামু আলাইকুম। চাকরির পরীক্ষায় পার্ট অফ স্পিচ থেকে আসা কনফিউজিং 10টি এমসিকিউ প্রশ্ন ব্যাখ্যা বিশ্লেষণ সহ সমাধান করব। সমাধানে এসে স্টাডি কেয়ার। 1 নম্বর প্রশ্ন, দিস ইজ দ্য গো অফ লাইফ, হেয়ার গো ইজ। এখানে গো কোন পার্টস অফ স্পিচ সেটা নির্ণয় করতে হবে। তো আমরা সাধারণত জানি গো হচ্ছে ভার্ব। গো মানে যাওয়া, যেটি ভার্ব হিসেবে বসে। তবে এই বাক্যে গো শব্দটি ভার্ব হিসেবে বসেনি। এখানে আমরা যদি বাক্যটি বিশ্লেষণ করি তাহলে এখানে দেখতে পাবো আমরা এখানে গোর আগে আছে আর্টিকেল দা এবং তারপরে আছে প্রিপোজিশন অফ। আমরা মনে রাখবো এই আর্টিকেল এবং অফ এর মাঝখানে যদি একটি শব্দ আসে তা সেই শব্দটি নাউন হয়, তাহলে এখানে গো শব্দটি নাউন হিসেবে বসছে। আবার আমরা যদি অর্থের দিক বিবেচনা করি তাহলে এই বাক্যটির অর্থ হয় দিস ইজ দ্য গো অফ লাইফ, এটাই জীবনের রীতি বা নীতি। তাহলে এখানে গো শব্দটি যাওয়া অর্থে বসেনি, এখানে রীতি বা নীতি অর্থে বসছে। তার মানে এই বাক্যে গো শব্দটি নাউন হিসেবে বসেছে। এ নাম্বার নাউন। দে মেট আ কামাল দেয়ার, হিয়ার কামাল ইজ। এখানে আমরা দেখতে পাচ্ছি কামাল একজন ব্যক্তির নাম। তো আমরা জানি নির্দিষ্ট নাম বোঝালে সেটা প্রপার নাউন হয়, কিন্তু এখানে একটা বিষয় লক্ষ্য করতে হবে, সেটা হলো এই কামালের আগে অর্থাৎ এই প্রপার নাউনের আগে একটা আর্টিকেল আছে। আমরা মনে রাখবো প্রপার নাউনের আগে কখনো আর্টিকেল বসে না। যদি কখনো প্রপার নাউনের আগে আর্টিকেল থাকে, ওই প্রপার নাউনটা আর প্রপার নাউন থাকে না, ওটা কমন নাউন হয়ে যায়। তাহলে এখানে কামাল হয়ে যাবে কমন নাউন, বি নাম্বার কমন নাউন। নজরুল ইজ দ্য শেলি অফ বাংলাদেশ, হিয়ার শেলি ইজ। এখানেও শেলি শব্দটি কোন পার্টস অফ স্পিচ সেটা নির্ণয় করতে হবে। শেলি হচ্ছে পিবি শেলি, এটা একটা ব্যক্তির নাম, সেই হিসেবে এটা প্রপার নাউন হওয়ার কথা, কিন্তু তার আগে একটি আর্টিকেল দি বসছে। আমরা জানি প্রপার নাউনের আগে যদি আর্টিকেল বসে তাহলে সেই প্রপার নাউনটি আর প্রপার নাউন থাকে না, এটা কমন নাউন হয়ে যায়। তাহলে এখানে শেলিটাও হবে হচ্ছে কমন নাউন, বি নাম্বার কমন নাউন। দ্য অনেস্টি অফ রফিক ইজ প্রেইজ অর্থী, হেয়ার অনেস্টি ইজ। এখানে অনেস্টি শব্দটি কোন পার্টস অফ স্পিচ? আমরা জানি অনেস্টি সাধারণত হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা আমরা জানি। এই বাক্যে যদি আমরা লক্ষ্য করি এই অনেস্টি শব্দটি একজন ব্যক্তির অনেস্টিকে বোঝাচ্ছে, অর্থাৎ এই অনেস্টি হচ্ছে রফিকের অনেস্টি। তো আমরা জানি অ্যাবস্ট্রাক্ট নাউনকে যদি নির্দিষ্ট করে লেখা হয় তাহলে ওই অ্যাবস্ট্রাক্ট নাউনটি আর অ্যাবস্ট্রাক্ট নাউন থাকে না, কমন নাউন হয়ে যায়। অথবা আমরা মনে রাখতে পারি এই অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে যদি আর্টিকেল বসে তখন ওই অ্যাবস্ট্রাক্ট নাউনটিও কমন নাউন হয়ে যায়। তাহলে এখানে অনেস্টি শব্দটি হচ্ছে কমন নাউন, বি নাম্বার কমন নাউন। উই শুড ড্রেস ফর কোল্ড ওয়েদার টুডে, হিয়ার ড্রেস ইজ। এখানে ড্রেস শব্দটি কোন পার্টস অফ স্পিচ? আমরা জানি ড্রেস সাধারণত নাউন হিসেবে বসে, কিন্তু এই বাক্যে উই শুড আমাদের উচিত, ড্রেস ফর এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে এটা হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব, এখানে ড্রেস এটা হচ্ছে মেইন ভার্ব, এবং এই ড্রেস শব্দটির অর্থ হচ্ছে পোশাক পরা। এখানে নাউন হিসেবে ড্রেস শব্দটি না বসে এটা বসে হচ্ছে ভার্ব হিসেবে। তার মানে এই শব্দটি হবে হচ্ছে সি নাম্বার ভার্ব। দিস বুক ইজ ইয়োর্স, হিয়ার দিস ইজ। দিস এখানে কোন পার্টস অফ স্পিচ সেটা নির্ণয় করতে হবে। আমরা সাধারণত জানি দিস দ্যাট এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, কিন্তু এই বাক্যে আমরা দেখব এই দিস শব্দটি প্রোনাউন হিসেবে বসেনি, বলা হচ্ছে দিস বুক ইজ ইয়োর্স। এই দিস শব্দটি এই নাউন বুককে মডিফাই করছে। যদি কোনো প্রোনাউন নাউনকে মডিফাই করে তখন সেটা প্রোনাউন থাকে না, তখন হয়ে যায় অ্যাডজেক্টিভ, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। তাহলে এখানে এটা হবে হচ্ছে এই দিস শব্দটি হবে হচ্ছে সি নাম্বার অ্যাডজেক্টিভ। হি ওয়েন্ট ডাউন দ্য রোড, হিয়ার ডাউন ইজ। তো এখানে ডাউন শব্দটি আমাদের মনে হতে পারে এটা অ্যাডভার্ব, কিন্তু এটা অ্যাডভার্ব নয়। বলা হচ্ছে হি ওয়েন্ট ডাউন দ্য রোড, এর অর্থ হচ্ছে তিনি রাস্তা ধরে নিচে নেমে গেলেন। তো এই ডাউন শব্দটি দ্বারা বোঝাচ্ছে হলো নিচে, নিচে নেমে যাওয়া। ডাউন দ্য রোড এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ যার পুরো অর্থ হলো নিচে নেমে যাওয়া। এই ডাউন শব্দটি হলো প্রিপোজিশন, তাহলে এখানে অ্যান্সার হবে এ নাম্বার প্রিপোজিশন। কাম অন, ইটস টাইম টু গো হোম, হিয়ার হোম ইজ। এটা 41তম বিসিএস এর প্রশ্ন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি হোম শব্দটি কোন পার্টস অফ স্পিচ সেটা নির্ণয় করতে হবে। ইটস টাইম টু গো হোম, এই গোটা হলো ভার্ব। এই ভার্বকে যদি আমরা প্রশ্ন করি হচ্ছে হোয়ার, কোথায়, হোয়ার দিয়ে প্রশ্ন করলে আমরা পাবো হচ্ছে হোম শব্দটি। তো
তো ভার্বকে হোয়ার দিয়ে প্রশ্ন করে যদি আমরা কোনো অ্যান্সার পাই তাহলে সেই শব্দটি হয়ে যায় হচ্ছে অ্যাডভার্ব। এই হোম শব্দটি হবে হচ্ছে অ্যাডভার্ব। আমরা মনে রাখবো হোম, হিয়ার, দেয়ার এবং অ্যাব্রোড এই শব্দগুলো সাধারণত অ্যাডভার্ব হিসেবে বসে এবং এর আগে কোনো আর্টিকেল বসে না। তো আমরা জানি হোম মানে বাড়ি, হোম শব্দটি নাউন হলেও এই বাক্যে হোম শব্দটি হবে হলো অ্যাডভার্ব, ডি নাম্বার অ্যাডভার্ব। হোয়াট পার্টস অফ স্পিচ ইজ দ্য ওয়ার্ড ফাদারলি? তো ফাদারলি শব্দটি কোন পার্টস অফ স্পিচ? তো শেষে যেহেতু এল ওয়াই আছে আমরা স্বাভাবিকভাবেই ভাবতে পারি এল ওয়াই যুক্ত শব্দগুলো সাধারণত অ্যাডভার্ব হয়, তবে শেষে এল ওয়াই থাকলেই সব শব্দ অ্যাডভার্ব হবে না। আমাদের মনে রাখতে হবে নাউন প্লাস এল ওয়াই হচ্ছে অ্যাজেক্টিভ এবং অ্যাজেক্টিভ প্লাস এল ওয়াই হচ্ছে হলো অ্যাডভার্ব। অর্থাৎ নাউনের সাথে যদি এল ওয়াই যুক্ত হয় তাহলে হয়ে যায় অ্যাজেক্টিভ। যেমন ফাদার হচ্ছে নাউন, এর সাথে এল ওয়াই যুক্ত হয়ে ফাদারলি হয়েছে, তাহলে ফাদারলি হবে হলো অ্যাজেক্টিভ। আবার অ্যাজেক্টিভের সাথে আমরা যদি এরকম লিখি নাইস হচ্ছে অ্যাজেক্টিভ, এর সাথে যদি এল ওয়াই যুক্ত হয় নাইসলি, এটা হয়ে যাবে অ্যাডভার্ব। অর্থাৎ অ্যাজেক্টিভের সাথে এল ওয়াই যুক্ত হলে অ্যাডভার্ব আর নাউনের সাথে এল ওয়াই যুক্ত হলে হবে অ্যাজেক্টিভ। তাহলে ফাদারলি শব্দটা হবে হচ্ছে অ্যাজেক্টিভ, এ নাম্বার অ্যাজেক্টিভ। হি ফাদার্ড দ্য প্ল্যান, হিয়ার ফাদার ইজ। বলা হচ্ছে সেই পরিকল্পনার জনক বা উদ্ভাবক। এখানে ফাদার শব্দটি কোন পার্টস অফ স্পিচ? তো ফাদার শব্দটা সাধারণত নাউন হিসেবে বসে, কিন্তু এই বাক্যে ফাদার শব্দটা নাউন হিসেবে বসেনি। আমরা এখানে দেখতে পাচ্ছি এই বাক্যে হি হলো সাবজেক্ট এবং বি হচ্ছে আর্টিকেল, প্ল্যান হচ্ছে নাউন। তো আমরা জানি কোনো বাক্য ভার্ব ছাড়া গঠিত হয় না, সেই হিসেবে এই ফাদার শব্দটি একটি ভার্ব, অথবা ভার্বের সাথে কেবল ইডি যুক্ত করা যায়, সেই হিসেবেও ফাদার শব্দটি একটি ভার্ব। অথবা আমরা যদি অর্থ বিবেচনা করি এর অর্থ হচ্ছে সেই পরিকল্পনার জনক বা উদ্ভাবক। এই ফাদার শব্দের অর্থ হচ্ছে উদ্ভাবক বা জনক, তো এটা একটি ভার্ব, সি নাম্বার ভার্ব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। কমেন্ট বক্সে ডান লিখতে ভুলবেন না। ধন্যবাদ।